ডিপি ওয়ার্ল্ডের সাথে আমাদের একটা লং টার্ম প্ল্যান আছে। আপনারা অনেকেই হয়তো শুনেছেন যে আমরা চিন্তা ভাবনা করছি যে আমরা ফ্রি ট্রেড জোনের দিকে চলে যাব। জেবেল আলী পোর্ট বলে একটা পোর্ট আছে ইউএইতে, যেটা ইউএইর ইকোনমির প্রায় 25% কন্ট্রিবিউট করে। সো সেই পোর্টটার মতো করে আমরা এরকম আমাদের মাথারবাড়ি ডিপসি পোর্টের কাছাকাছি কোনো একটা জায়গায় একটা ফ্রি ট্রেড জোনের কথা চিন্তা করছি। তো সেখান থেকে তাদের টেকনিক্যাল এক্সপার্টিস নিয়ে, তাদের থেকে বিভিন্ন ধরনের সাপোর্ট নিয়ে এটা আমরা করার চেষ্টা করছি, এবং এটাই ডিপি ওয়ার্ল্ডের চেয়ারম্যানের আজকের ভিজিটের মূল উদ্দেশ্য ছিল। উনি এখান থেকে প্রধান উপদেষ্টার সাথে দেখা করতে যাবেন এবং তারপরে ওনারা এই বিষয়টা নিয়ে আরও ফার্দার আলাপ আলোচনা করবেন। আমাদের বাংলাদেশ থেকে হয়তো একটা টিম ভেরি সুন ইউএই যাবে বোঝার জন্য যে আসলে ফ্রি ট্রেড জোনের পলিসিগুলো কীভাবে অপারেট করে, অপারেশনালি জিনিসটা কীভাবে কাজ করে, এবং এখান থেকে ইকোনমিক বেনিফিটটা আমরা কীভাবে পেতে পারি। তার আগের মিটিংগুলো নিয়ে যদি একটু কথা বলি, আজকে ইন্ডিটেক্সের যে সিইও ছিলেন উনি বলেছেন, আমি যদি সামারাইজ করি, উনি বলেছেন যে উনি জীবনে প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন, এবং ওনাদের অনেকগুলো বেশ বড় বড় ব্র্যান্ড আছে। সবাই জারার কথা বলে, বাট এর সাথে মাসিমো দুটি, বাস্কা, এরকম বেশ বড় বড় কিছু ব্র্যান্ডের ওনারা ব্র্যান্ড ওনার। তো ওনার ভিউ হচ্ছে যে বাংলাদেশে না আসলে আসলে ওনার বাংলাদেশ সম্বন্ধে এই আইডিয়াটা কখনোই তৈরি হতো না, এবং ইন্ডিটেক্সের গল্পটা আসলে বাংলাদেশের গল্পের মতো। কারণ ওনারা বাংলাদেশে শুধু কিন্তু ব্যবসা করতে আসেননি, ওনারা গতকালকে এশিয়ান ইউনিভার্সিটি অফ ওমেন, ওখানে ওনারা 50টা নতুন স্কলারশিপ ঘোষণা করেছেন 50 জন ফিমেল ওয়ার্কারের জন্য। সো ওনারা জেনুইনলি ফিল করেন যে ওনারা বাংলাদেশের আইডেন্টিটির পার্ট, এবং ওনারা চেষ্টা করবেন যে বাংলাদেশের সাথে এই রিলেশনশিপটা আরও ডিপেন্ড করতে। তো আমরা ওনাদেরকে জিজ্ঞেস করছি যে আর কি করতে পারি আমরা ওনাদেরকে আরও বেশি করে বাংলাদেশ থেকে সাপ্লাই নেওয়ার জন্য। এইসব ব্যাপারে আমাদের কিছু কথাবার্তা হয়েছে। ইউকের যে ট্রেড টিমটা ছিল ওনারাও ডিফারেন্ট টপিক নিয়ে কথা বলেছেন। আপনারা দেখেছেন যে ওনাদের যে ব্যারনেস রোজি উইন্টারটন, উনি আজকে আমাদের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা রেখেছিলেন। তো সেই বক্তৃতার পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পেলাম যে ওনাদের একটা হোল হার্টেড সাপোর্ট ফর ইন্টারিম গভর্নমেন্ট, এবং বাংলাদেশে যে 2035-এর কথা আমরা আজকে যে ন্যারেটিভটা সেট করার চেষ্টা করেছি যে আমাদের ভিশনটা কি, সেই ভিশনটাকে সাপোর্ট করার জন্য ওনাদের ফুল সাপোর্ট, ওনাদের পক্ষ থেকে ফুল সাপোর্টটা আমাদেরকে দিবেন। সেটা ট্রান্সপোর্টেশন ইন্ডাস্ট্রি হোক, এডুকেশন হোক, হেলথ কেয়ার হোক। আজকে চিফ অ্যাডভাইজারের সাথে যখন কথা হয়েছে তখন মেইনলি আমরা আসলে এডুকেশন এবং হেলথ কেয়ার নিয়ে অনেক কথা বলেছি। সো আমরা চেষ্টা করছি ওই জায়গাটা ইউকের সাথে কোনো ধরনের কোলাবোরেশনে যাওয়া যায় কিনা। এর সাথে যেটা বললাম যে লাফার্জ হোলসেমের আমাদের একটা বড় ইনভেস্টমেন্ট আসার সম্ভাবনা আছে, সেটা নিয়ে আমরা ওনাদের সাথে কাজ করছি। ওনাদের বেশ কিছু সমস্যা ওনারা ফেস করেছেন বিদেশি ইনভেস্টার হিসেবে। আমি প্রতি প্রেস কনফারেন্স এসে আপনাদেরকে নতুন একটা গল্প বলি যে বিদেশি ইনভেস্টারদেরকে কীভাবে আমরা ঠিকভাবে ট্রিট করতে পারিনি। তো এই ক্ষেত্রেও আসলে আমাদের এরকম একটা সিচুয়েশন তৈরি হওয়ার সম্ভাবনা ছিল। আমরা চেষ্টা করছি সিচুয়েশনটাকে অ্যাভয়েড করার জন্য। আজকে দুইটা কাগজ সাইন করা হয়েছে, আপনারা হয়তো দেখেছেন। একটা হচ্ছে আইএলওর সাথে, ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন যারা, তাদের সাথে বিডা একটা এমওইউ সাইন করেছে। আমি আগেও বলেছি যে আমাদের পুরো সোসাইটিটা থেকে সবসময় আসলে এন্টারপ্রেনারদেরকে ফোকাস করলে হবে না, তাদের সাথে যারা কাজ করে, আমাদের যেই ওয়ার্কার্স। আজকে নাসিম মনসুর ভাইয়ের প্রেজেন্টেশন যারা দেখেছেন তারা দেখেছেন যে আমাদের ইকোনমিটাকে যে আমাদের ইকোনমির যে চাকাটা, সেই চাকাটা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য এন্টারপ্রেনাররা শুধু একা তো আর করেন না, সাথে তাদের ওয়ার্কফোর্স যেটা আছে, আমাদের শ্রমিকরা করে। তো আমাদের লেবার রাইটসের যেই স্ট্যান্ডার্ড, সেই স্ট্যান্ডার্ডটা কিন্তু আমাদের গ্লোবাল স্ট্যান্ডার্ড থেকে অনেক লো, অনেক নিচে। সেটাকে আমাদের একটা জায়গায় নিয়ে যেতে হবে। তো আমরা এখন আইএলওর সাথে এমইউটা সাইন করেছি এইটা কনফার্ম করার জন্য যে আমরা ভবিষ্যতে এফডিআই অ্যাট্রাক্ট করতে চেষ্টা করব, বাট আমাদের লেবার রাইটসকে কম্প্রোমাইজ না করে। এবং আরেকটা সত্যি কথা হচ্ছে যে পৃথিবী যেদিকে যাচ্ছে, তাদের লেবার রাইটসকে যদি আমরা কম্প্রোমাইজ করতে থাকি, একসময় আসলে বাংলাদেশ থেকে কেউ কোনো প্রোডাক্ট নেবে না। বাংলাদেশের ওই লেবার স্ট্যান্ডার্ডটাকে একটা জায়গায় নিয়ে যাওয়া উইল বিকাম আ মিনিমাম রিকোয়ারমেন্ট ফর আ লট অফ ক্লায়েন্টস। সো আমাদেরকে ওইটাকে ম্যানেজ করতেই হবে। আর দ্বিতীয়ত হচ্ছে আমরা আরেকটা এমইউ সাইন করেছি আজকে, সেটা হচ্ছে হান্ডা গ্রুপের সাথে, একটা চাইনিজ টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ম্যানুফ্যাকচারার। তারপর $150 মিলিয়ন মতো ইনভেস্টমেন্ট কমিট করার কথা বলছে। তো তাদেরকে আমরা, এবং সেই ইনভেস্টমেন্টটা যদি বাংলাদেশে ফলো থ্রু করে আগামী 1 থেকে 2 বছরের মধ্যে, তাহলে প্রায় 15,000 নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে। তো তাদেরকে আমরা বিভিন্ন জায়গায় জমি অ্যালোকেট করার চেষ্টা করছি, কারণ তারা একদম এন্ড টু এন্ড একটা সলিউশন নিয়ে আসছে, একদম ওভেন থেকে শুরু করে অল দ্য ওয়ে ডাউন টু গার্মেন্ট ম্যানুফ্যাকচারিং। সো হান্ডা গ্রুপের সাথে আজকে আমরা যে কাগজটা সাইন করলাম, সেটা এসেনশিয়ালি আমাদেরকে এনশোর করলো যে $150 মিলিয়ন একটা ইকুইটি ইনভেস্টমেন্ট হবে। তার চেয়েও বড় কথা যে 15,000 লোকের আশা করছি আগামী 1 থেকে 2 বছরের মধ্যে নতুন কর্মসংস্থান সৃষ্টি হবে এটার মাধ্যমে। ইনভেস্টমেন্ট এবং এমপ্লয়মেন্ট জেনারেশন, জব ক্রিয়েশন, এটা আসলে সবার কমন ম্যান্ডেট। এখানে কোনো পলিটিক্যাল ফ্র্যাকশন থাকার কোনো কারণ নেই। হতে পারে যে কনস্টিটিউশনের ক্ষেত্রে ডিফারেন্ট মতামত থাকতে পারে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট, কনস্টিটিউশনাল কমিশন, এইসব ব্যাপারে যে রেকমেন্ডেশন আছে সেখানে ডিফারেন্ট মতামত থাকতে পারে, বাট ইনভেস্টমেন্ট ক্লাইমেট ইমপ্রুভ করার ব্যাপারে আসলে
ডিফারেন্ট মতামত থাকার কোনো কারণ নেই। বাংলাদেশে ইনভেস্টমেন্ট দরকার, সেটা লোকাল থেকে হোক ফরেন থেকে হোক, এবং বাংলাদেশে এমপ্লয়মেন্ট জেনারেশন দরকার। জব ক্রিয়েশন আমাদের জন্য ইজ দি বিগেস্ট অপরচুনিটি অ্যান্ড চ্যালেঞ্জ। সো এটা সবাই খুব ক্লিয়ারলি বুঝেন। তো আমার ধারণা যে আমি আশা করছি আপনারা ইনভেস্টরদেরকে জিজ্ঞেস করে দেখতে পারেন, ওনারা তো ঘোরাঘুরি করছেন, ওনাদেরকে জিজ্ঞেস করে দেখেন যে পলিটিক্যাল পার্টিগুলো কি বলেছে। আমি জিজ্ঞেস করছিলাম যে আমাদের আর কি করা উচিত, মানে আমাদের জার্মান ইনভেস্টমেন্ট বাংলাদেশে আনার জন্য আর কি করতে হবে। ওনারা বলেছেন যে আরও বেশি জার্মানদেরকে বাংলাদেশে আনতে হবে। দ্যাট ইজ দি অনলি থিং উই নিড টু গেট ডান। সো আমাদেরকে আসলে আরও রেগুলার বেসিসে, মেবি আরও ফ্রিকোয়েন্ট বেসিসে, এত বড় করে ইনভেস্টমেন্ট সামিট করা দরকার নেই, কিন্তু আমরা কান্ট্রি টার্গেট করে করে যদি তাদের ডেলিগেশনগুলোকে আনতে পারি তাহলে খুব ভালো হয়। আমি জানি না আপনারা শুনেছেন কিনা যে মিনিস্ট্রি অফ কমার্স থেকে চায়না থেকে আমাদেরকে একটা চিঠি ইস্যু করা হয়েছে, গতকাল বা পরশু দিয়েছেন। কমার্স যে এক্স সেক্রেটারি ওনাদের, উনি আমাকে চিঠিটা লিখেছেন যে উনি আগামী মাসে কমার্স মিনিস্টারকে সহ এবং প্রায় 200 চাইনিজ ইনভেস্টারকে নিয়ে বাংলাদেশে আসবেন, এবং ওনারা জেনুইনলি এরা সবাই ইন্টারেস্টেড ইনভেস্টার, ওনারা বাংলাদেশে ইনভেস্ট করতে চান। তো ওনাদের জন্য আমরা যাতে একটা প্রোগ্রাম রেডি করি। সো দিস ইজ এক্স্যাক্টলি হোয়াট উই নিড টু হ্যাভ দিস পিপল ফ্লাই ওভার। তাদেরকে আমরা যদি এরকম ফুল 360 একটা এক্সপিরিয়েন্স দিতে পারি, তাহলে তারা ফেরত গিয়ে হয়তো এই ডিসিশনগুলো নিতে পারবেন যে বাংলাদেশে কীভাবে ইনভেস্ট করা যাবে। এই মুহূর্তে আমরা বাংলাদেশ সেনাবাহিনী, বিমান বাহিনীর সাথে কাজ করছি, নৌবাহিনীর সাথে কাজ করছি, যে বাইরে থেকে এরকম ইনভেস্টর খুঁজে বের করা যারা টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে বাংলাদেশে আসতে রাজি হবেন। ওনারা বাংলাদেশে আসবেন ঠিক সেম মডেলে, আমরা ওনাদের কাছ থেকে কেনার কমিটমেন্টটা করব, বাট এর পাশাপাশি ওনাদেরকে এক্সপোর্ট করার আমরা সুযোগ দিব। সো ওনারা রিজনালি ওনাদের প্রোডাক্ট এক্সপোর্ট করতে পারবেন, এবং আমরা ওনাদেরকে ঠিক ইকোনমিক জোনের মতো একটা মিলিটারি ইকোনমিক জোনের কনসেপ্টে হয়তো কিছু একটা অফার করার চেষ্টা করবো। বাট এইটা ইটস এ লং জার্নি। একটা আপনি মিলিটারি ইকোনমিক জোন করতে গেলে সেখানে পলিসি ইন্টারভেনশন লাগবে, সিকিউরিটি পলিসি বলেন, ডিজিটাল ডেটা পলিসি বলেন, আইপি রাইটস বলেন, অনেক কিছু অনেক বড় বড় ইস্যু আছে, সেগুলোকে সলভ করে আমাদের ওখানে যেতে হবে। তো সেটা নিয়ে কাজ শুরু হয়েছে, হয়তো একটু সময় লাগবে, বাট ডেফিনেটলি সামথিং দ্যাট উই উড লাইক টু follow up on.